আসসালামু আলাইকুম। আমি আরিফ আপনাদের সাথে আছি। আমার সাথে আছে সৈকত, আমার ফ্রেন্ড। তো আসসালামু আলাইকুম। তো আমরা জানবো আজকে সৈকতের সাইকেলের গল্প বা সৈকতের সাইকেল নিয়ে যে আবেগ অনুভূতির জায়গাটা ছিল সেটা আমরা জানতে চেষ্টা করি। তো বন্ধু, বলো তোমার ফার্স্ট সাইকেল কেনার সময় বা কেনার আগ মুহূর্তে বা শেখার সময় কি অনুভূতি কাজ করতেছিল বা কিরকম লাগতেছিল? জি, আসলে আমি আহ, যখন সাইকেল চালানো শিখি আমি আনুমানিক তখন ক্লাস 3 অথবা 4 এই টাইমটা আমি শিখি। তো আমাদের এখানে হচ্ছে বাজারে সাইকেল ভাড়া দেওয়া হইতো, কিন্তু বাজার থেকে ওইরকম কখনো সাইকেল ভাড়া নিয়ে চালানো বা এই ধরনের কাজ কখনো করা হয় না, কারণ বাজার আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটা দূর ছিল। তো বাজারে যাওয়াটাই আসলে আমাদের জন্য তখন খুব বড় বিষয় ছিল। তো আবার সাইকেল ভাড়া এনে চালানো, তো ওই জিনিসটা আসলে একটু মানে হেসেল হয়ে যেত আর কি। তো আমার নানা বাড়ি ছিল একটু দূরেই আমাদের জেলায়। আমার আমার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানায়। আর ওনাদের বাড়িটা মানে আমি যেখানকার কথা বলতেছি ওই জায়গাটা ছিল শাহরাস্তিতে। শাহরাস্তি উপজেলা আর কি। তো ওইখানে আমি প্রায় যেতাম বেড়াতে মার সাথে। ওইটা বেসিক্যালি আমার মায়ের মামার বাড়ি ছিল, তো মা প্রায় যেত আমাদের নিয়ে। আমি ছিলাম, বড় ভাই ছিল। তো করতাম কি, ওইখানে হচ্ছে ওনাদের বাড়ির সামনেই একটা গ্যারেজ থেকে ছোট সাইকেল ভাড়া যেত, কারণ তখন আমাদের হাইট অল্প ছিল। আর তখন ছোট সাইকেলটাই আমাদের জন্য প্রেফারেবল ছিল। তো ওইটা ভাড়া নিতাম। ওইটা ঘন্টা ছিল 15 টাকা, 10 টাকা 15 টাকা এরকম ছিল আর কি। তো এরকম ভাড়া নিতাম। ভাড়া নিয়ে আমি আর আমার বড় ভাই মানে আর কি হাইটের দিক থেকে কাছাকাছি, হ্যাঁ, বয়সে একটু বড়। তো দুইজন একসাথে ভাড়া নিয়ে তারপরে চালাইতাম আর কি। তো এরকম চালাইতাম। তারপরে একটা ছেলে ছিল আমাদের বয়সী, কিন্তু ও আবার সাইকেল চালানো পারতো আর কি অনেক আগে থেকে। তো হেল্প টেল্প করতো, ওইভাবে হচ্ছে সাইকেল চালানো শিখছি। অনেক জায়গায় মানে সাইকেল নিয়ে আমি অনেকবার পড়ছি, শিখতে গিয়ে শিখার পরে। হ্যাঁ, যাক সেটা আমরা বলবো আস্তে আস্তে। আমি তো শিখতে গিয়ে যেটা হয়েছে মানে আমি হচ্ছে প্রথমে তো দুই একবার দেখাইতে পারিনি। হ্যাঁ, পরে যখন পারছি মানে হচ্ছে একবারে সাইকেল প্যাডেল দিয়ে আমি রান করছি। হ্যাঁ, করার পরে কিছুক্ষণ ভালোই চালাইছি, প্রায় 10-15 মিনিটের মতো টানা আমি সাইকেল চালাইতেছি। হ্যাঁ, খুব আনন্দ লাগতেছে। ঠিক আছে। হঠাৎ করে একটা মানে একটা রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে দুই পাশে ধান ক্ষেত। হুম, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, গ্রামের রাস্তাগুলো বেসিক্যালি যেরকম হয় আর কি। হুম, তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এমন টাইমে তখন জিতের হচ্ছে নতুন গান বেরিয়েছে, ওই যে একটা গানের লাইন আছে না, জীবনটা আর কয় ঘন্টা, হ্যাঁ, একটা লাইন আছে না। হ্যাঁ, হ্যাঁ। তো ওই লাইনটা হচ্ছে আমি গাইতে গাইতে, আর গানেরও একটু শখ আছে আমার, গাইতে গাইতে চালাইতেছি সুন্দর। হ্যাঁ, এই জীবনটার কয়েক ঘন্টা বলার সাথে সাথেই আমি আর রাস্তায় নেই। ঠিক আছে। আমারে হচ্ছে আমার বড় ভাই তারপরে যে শিখাইতেছে ও তো হচ্ছে টান দিয়ে ছাইড়া দিছে। হ্যাঁ, ছাইড়া দেওয়ার পর ও খুঁজতেছে কিরে গেল কই। একটু পরে যে সাইকেল নিয়ে আমি ধান খেতে। ঠিক আছে। ধান খেতে সাইডে, আবার ধান খেতের পাশে কিন্তু অনেকে হচ্ছে ইয়া দিয়ে রাখে, না, ওই যে সেই ক্ষেত্রে আপনার কপাল ভালো, আশেপাশে পাট ক্ষেত ছিল না। না না, পাট খেতে পড়ার কোনো চান্স নেই, কারণ পাট খেতে পড়লে আহ, পড়ে যেতাম না একবারে, কারণ পাট গাছগুলো অনেক বড় হয়। ঠিক আছে। ধান ক্ষেতের কারণে মূলত নিচে পড়ে গেছে, যেটা রাস্তা থেকে একটু মানে ভালোই নিচে ছিল। তো ওইখানে পড়ে গেছি, পরে তো মানে বিভিন্ন জায়গায় হচ্ছে দাগ, এইটা সেটা। কারণ আমি যে ভাড়া নিয়ে চালাইতাম এটা কিন্তু বাড়িতে জানতো না। আর জানলে তো এটা আমার কপালের দুঃখের বিষয় ছিল, যেটা হয়েছে অবশ্য। কারণ আমার পড়ার পরে গায়ে যে স্পট গুলা পড়তো ওইগুলা দেখেই আমার মা বুঝতে পারছে যে আমি এরকম একটা আকাম ঘটাইছি। পরে হচ্ছে হইলো কি, পরে ওইখান থেকে উঠলাম। উঠার পরে তো আমার বড় ভাই আমার সাইকেল ধরতেই দেয় না। ঠিক আছে। মানে আমার বড় ভাই হচ্ছে বেসিক্যালি এটা আমার সৌভাগ্য যে আমার একটা বড় ভাই পেয়েছি। সে খুবই কেয়ারফুল আমার প্রতি। এখনো, এখনো এই যে এতটুকু বয়স হয়েছে এখনো। তো সে আমারে প্রায় ধরতেই দেয় না সাইকেল আর কি। হ্যাঁ, প্রায় 1.5-2 মাস হবে আমি সাইকেল আর চালাইনি। ঠিক আছে। ওই দিনের পর থেকে এমনি সাইকেল চালানো পারতাম। তো এরকম আসলে এইভাবে আমার সাইকেল চালানো শুরু হয়েছে। তো ওই যে পড়ার পরে আর চালানো হয় নাই। ওইখানে আমি নিজেরও খারাপ লাগতো যে চালাতে পারি আসলে, চালাতে পারানোর পরে যেই কষ্টটা, হ্যাঁ, না মানে না চালাতে দেওয়ার, বা নিজের সাইকেল না থাকলে বা নিজের হাতের কাছে সাইকেল না থাকলে, হ্যাঁ, যে কষ্টটা এটা আসলে বলে বোঝানোর মতো না। হ্যাঁ, তো তারপরে এইটাই আসলে আমার শেখার যে পর্বটা এইখানেই হচ্ছে বলা যায় এটি।
এরপর শিখার পর কবে সাইকেল কিনে দিল, বা সাইকেল কেনার অনুভূতি ছিল, বা আহ, কিনতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটাই জানতে চাইছি। আসলে এটা একটা ইন্টারেস্টিং এবং লম্বা স্টোরি, ঠিক আছে। কারণ আমি সাইকেল চালানো ওই যে বললাম শেখার পরে, তখন তো ওই যে বললাম ক্লাস থ্রিতে মেবি পড়ি, থ্রি অথবা ফোর এরকম হবে। তো এরপরে সাইকেলের কথা আমি বলতেও পারিনি, কারণ ওই যে পড়ে গেছি, পড়ার পরে নিজের একটা ভয় কাজ করতে ভিতরে, পাশাপাশি হচ্ছে বাসায় তো সবাই তো হচ্ছে আতঙ্কে ছিল আমাকে নিয়ে, যে সাইকেল নিয়ে কোন জায়গায় যেন পড়ে যাই, এরকম একটা ভাব আর কি। তো এই কারণে নিজেও বলতে পারি নাই, আর সাইকেল কেনাও হয় নাই। পরে আমি যখন ক্লাস ফাইভে উঠি, তখন আমার বড় ভাই ক্লাস সিক্সে। হুম। এখন ও বায়না ধরছে যে ও হচ্ছে সাইকেল কিনবে। হ্যাঁ, সাইকেল কিনবে কিনবে মানে কিনবেই, ঠিক আছে, এক কথায় মানে যাকে বলে সে সে যা বলবে তাই। হ্যাঁ, সাইকেল কিনবে। কেনার পরে ধরো এইখানে হচ্ছে দাদার কাহিনী একটু বলি। ও হচ্ছে মানে প্রচুর ডেডিকেশন ছিল সাইকেলের প্রতি, যে সাইকেলটা কিনতেই হবে। হুম, 2 দিন 3 দিন না খায়, ঠিক আছে, একদম মানে শেষ, জীবন শেষ, সাইকেল না কিনলে মানে শেষ, হুম। হবে না কিছু আর। তারপরে পরে হচ্ছে যাই হোক অনেক কাজ যাবার পরে বাবা সাইকেল কিনে দিল আমাদের জেলা শহর থেকে একটা এটা সাইকেল কিনে আনুমানিক দেওয়া হলো। আর কি কত সালে? এইটা হচ্ছে 2011, 11 সালের দিকে, 11 12 এই টাইমে। হুম, তারপর 11তে তখন আমি ক্লাস ফাইভে পড়ি, আর দাদা হচ্ছে মানে আমার বড় ভাই হচ্ছে সিক্সে পড়ে, হাই স্কুলে উঠছে। কারণ আবার এখানে আরেকটা বিষয় ছিল, আমাদের প্রাইমারি স্কুলটা বাড়ি থেকে মোটামুটি 1 কিলো রাস্তা ছিল, এতটুকু ডিস্টেন্স। কিন্তু হাই স্কুলটা একটু দূরে ছিল, হাই স্কুলটা মোটামুটি 2 2.5 কিলো রাস্তা এরকম। হুম, তো আমাদের দেখা যায় কি, মানে হেঁটে যাতায়াত করা লাগতো। আমি তো প্রাইমারি স্কুলে ছিলাম, সরকারি স্কুলে, আর হচ্ছে দাদা হাই স্কুলে উঠছে, তো ওর হেঁটে যাওয়া লাগতো আর কি। তো ও আসলে এই জিনিসটার কারণেই মূলত সাইকেলের জন্য একটু বেশি বায়না ধরছে। আর ওইটা প্রেফারেবল ছিল মূলত স্কুলের দূরত্বের কারণে, যে এত দূর রাস্তা হেঁটে যাওয়া, বা আবার টিফিন টাইমে বাসায় আসার একটা ইয়ে ছিল দুপুরবেলা খাওয়ার জন্য। হুম, এইসব কারণ দিক বিবেচনা করেই মূলত বাসা থেকে পরে সাইকেলটা সাইকেল কিনে দেন। কিনে দেওয়া হয়েছে। তো তখন আর কি মানে আমার একটু ইয়ে লাগতো, যে তাহলে আমারও তো একটা সাইকেল কেনা দরকার। দরকার। আসলে এক ঘরে দুই ভাই সমবয়সী থাকলে হয় কি একটা জিনিস, মানে বাবা মা বেনিফিট পায়, সেটা হচ্ছে কি একটা জিনিস কিনে দিলে দুই ভাই বলবে বলবে যে দুই ভাই ইউজ করবা। হ্যাঁ, কিন্তু এটার যে আসল মালিক কে, এটা আসলে কেউই জানে না, ঠিক আছে। তো দাদা হচ্ছে সাইকেল নিয়ে রেগুলার স্কুলে যাইতো, আমি মাঝে মধ্যে চাইতাম, অনেক সময় দিত, অনেক সময় দিত না। হ্যাঁ, তো ওই জিনিসটা মাঝে মধ্যে খুব খারাপ লাগতো, আবার মাঝে মধ্যে দেখা যায় আমি বেশিরভাগ চালাইতাম। হুম, তো আমার আর নিজের সাইকেল কেনা হলো না এর মধ্যে। হ্যাঁ, তারপরে হচ্ছে 6 7 8 9 10 পার হইলো, প্রতি বছরই বলে যে এই বছর রেজাল্ট ভালো কর, যেটা হয় আর কি। হ্যাঁ, এটা আশা করি অনেকের সাথে হয়েছে। আহ, প্রতি বছরই বলে যে এই বছর রেজাল্টটা ভালো করে কিনে দিব, আবার সামনের বছর আরো ভালো করে কিনে দিব। ঠিক আছে, তাদের মন মতো আমি একটু ভালো আর। ভিতরে ঢুকছি। হ্যাঁ 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 বন্ধুরা, কার কার সাথে এরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, যে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে সাইকেল কিনে দেওয়া হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম একটা ধোঁকা কে কে খেয়েছেন? এরকম একটা আশা, মানে আশা হতো বার্তা, কিন্তু অনেকেই অনেকেই শুনে। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটার আসলে শিকার আমি নিজেও হয়েছি। ওইটার ব্যতিক্রম আমি নই। তো পরবর্তীতে আর কেনা হইলো না, নিজেও ভুলে গেলাম সাইকেলের ব্যাপারটা। কারণ জীবনে অনেক কিছুই, অনেক শখই আবার নতুন ভাবে আসছে। হ্যাঁ, বা যেই স্বাদটা অনেকেই পায়, সেটা আমিও পেয়েছি, যার কারণে আমি সাইকেলের জিনিসটা আসলে এক প্রকার ভুলেই গিয়েছিলাম। তারপর কখন কিনলেন? তারপরে হচ্ছে আমি ঢাকায় আসি 2014 সালে। তখন আমি ক্লাস 9-এ, 15 সালের হচ্ছে ঢাকায় এসে 9-এ ভর্তি হই। তো তখন দেখতাম যে স্কুলের বন্ধু বান্ধব বা স্কুলে যে ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট যারা হয়েছে, তারা দেখতাম বেশিরভাগই হচ্ছে সাইকেল নিয়ে আসতো। তারপর হচ্ছে সাইকেল নিয়ে বিভিন্ন সময় শুক্রবারে বা বন্ধের দিন, গভর্নমেন্ট হলিডে যেগুলো থাকে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো, দেখতাম শুনতাম তাদের কাছে। কিন্তু আমি অত ভালো চিনতামও না, আর আমার ওইরকম যানবাহন ছিল না যে যাব। হ্যাঁ, বা তখন নতুন ঢাকায় বলতে পারেন ডিএনএ আমি তখন। হ্যাঁ, ডিএনএ মানে বোঝেন তো? না, একটু আমি বুঝলেও অনেক দর্শকরা বুঝতে পারবেন, আপনি একটু ডিএনএ মানে হচ্ছে ঢাকায় মিনিংটা নতুন বলেন। আইছি, ঠিক আছে। তখন তো তখন আমি ডিএনএ ছিলাম আসলে। তো ডিএনএ থাকা অবস্থায় আমি বেশিরভাগ রাস্তায় চিনতাম না, হুম, শুধু স্কুল টু বাসা, বাসা টু স্কুল, এইটুক রাস্তা আমি আমার আয়ত্তে ছিল, ঠিক। ঠিক আছে। অত ভালো রাস্তা চিনতাম না। তারপরে হচ্ছে সাইকেল তো তখন চিন্তার বাইরে ছিল।
পরে এক পর্যায়ে নিজের মনে একটা হচ্ছে শখ জাগলো যে না এবার মনে হয় একটা সাইকেল নিজের কেনা দরকার। পরে বললাম বাড়িতে। তো পরবর্তীতে যখন আমি মানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, একেবারেই চলে আসলাম ইন্টার সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, তারপরে হচ্ছে মানে সেকেন্ড ইয়ারে পরীক্ষা আর কি ইন্টার ফাইনাল পরীক্ষা দিব ওই সময়। এর মানে 15-20 দিন আগে মানে তখন একটা মানে অন্যরকম ঝোঁক আসছে যে এইবার সাইকেল আমার কেনাই লাগবে। পড়াশোনার চাপ তো একদিক দিয়ে আছেই, আরেক দিক দিয়ে হচ্ছে সাইকেল কেনার ঝোঁকটা বাড়ছে। তো তখন আমার মনে আসলে জিদ জাগে বা আমি নিজেও দেখাই বাসায় যে না আমার সাইকেল এখন লাগবেই। হ্যাঁ তো তো আমি একটু এটা বলছি, আচ্ছা তখন তো সামনে সামনে আপনার ইন্টার পরীক্ষা ছিল, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আপনার আব্বা মা এরকম আশ্বাস দেয়নি যে ইন্টারে যদি তুমি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে? আসলে বাংলা একটা কথা আছে সেটা হচ্ছে নেড়া একবারই বেলতলায় যায়। কিন্তু আমি কয়েকবার বেলতলায় গেছি। তো জি, সেই উদাহরণ আমি দিয়েছি যে এই 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 কথা জি তোমরা জি, বহুতবার বলেছো জীবনে। এরকম লোক এবার আমাদের আর এই দেওয়া ধরনের হয়েছে। কথা চলবে না, এবার কিনেই হ্যাঁ, দিতে হবে। জি তারপর? পরে শেষ পর্যন্ত আসলে অনেক কাজ করে আর আমার বড় ভাইয়ের সাপোর্টটাই বেশি ছিল, তার কারণে আমার সাইকেলটা কেনা হয়েছে। জি, তাকে আমি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই। জি, তো তার প্রেসার বা যাই বলেন তার রিকোয়েস্টে সাইকেলটা আমার কেনা হলো। সাইকেল কিনতে গেলাম হচ্ছে বংশাল থেকে। বংশাল থেকে যখন কিনতে যাব, আমার যতটুকু চিন্তা ভাবনা ছিল যে এই বাজেটে আমি সাইকেল কিনবো, তো তার থেকে আসলে আমি বাজেট পাই অনেক কম। হ্যাঁ, যেটা আমার মনোভূত হয়নি। জি, ঠিক আছে, তো আমি ওইখানেও আরেকটু ইয়ে করে মানে একটু মডিফাই করে বাজেটটা আর একটু বাড়াই। পরে সেখান থেকে সাইকেল কেনা হলো। কেনার পরে যেটা হয়েছে, বংশাল থেকে সাইকেল কিনছি, বংশাল থেকে এখন ওই যে বাসায় আসার জিনিসটা, কারণ আমি ঢাকা শহরে তখন কখনোই সাইকেল চালাইনি। হুম, তো বাসায় আসার সময় আমি বললাম যে তাহলে সাইকেলটা আমি রিক্সায় নিব। হ্যাঁ, রিক্সায় উঠাইতেও চাইছিলাম। এমন সময় আমার সাথে আমার মামা ছিল। মামা বলল যে তুমি সাইকেল কিনেছো যেমন জোর জবরদস্তি করে, এবার তুমি লাগলে হাঁটাই নিবা। হ্যাঁ, বংশাল থেকে প্রায় 7-8 কিলো রাস্তা, লাগলে হাঁটাই নিবা কিন্তু রিক্সায় নেওয়া যাবে না সাইকেল। হ্যাঁ, আর নাহলে চালাই যাইতে হবে তোমার, এবার যাই হোক রাস্তায়। পরে যাই হোক অনেক মানে সৃষ্টিকর্তারে স্মরণ করতে করতে আস্তে ধীরে কদ্দুর নাইমা একটু চালায়া, ঠিক আছে, এভাবে সাইকেলটা বাসায় নিলাম। তারপরে আস্তে ধীরে সাইকেল আরো পাকাপোক্ত ভাবে শিখলাম বা রাস্তাঘাটে চালানো হইলো। তারপরে সাইকেল যে যত্নের বিষয়টা, এবার আমি আসি নতুন সাইকেলের যে জি, যত্ন, মানে ওই সাইকেলটা শুধু আমার ছিল, এখানে বড় ভাইয়ের কোনো ভাগ ছিল না। হ্যাঁ, মানে ওই একটা জিনিস শুধু আমার, ঠিক আছে। তো ওই জিনিসটা আসলে আমার কাছে খুবই মূল্যবান ছিল। তো আমি ওইটা করতাম কি, আমার বাসা ছিল 3 তলায়। নিচে কিন্তু গ্যারেজ ছিল। তো আমি গ্যারেজে রাখতাম না ওই চুরির ভয়ে, কারণ আমার ফ্রেন্ড সার্কেল অনেকের সাইকেল চুরি হয়েছে ইতিমধ্যে। তো চুরির ভয়ে আমি হচ্ছে ইয়েতে রাখতাম না, গ্যারেজে রাখতাম না, তালা টালা সবকিছুই ছিল, কিন্তু আমি কয়তলা ছিল আপনার বাসা? 3 তলা। জি, না, আমি ইয়েতে রাখতাম, গ্যারেজে রাখতাম না, 3 তলায় উঠাই নিয়ে জি, বাসায় নিয়ে তালা মেরে রাখতাম। জি, বুঝছেন, বাসায় নিয়ে তালা মেরে রাখতাম। তারপর প্রায় প্রতি সপ্তাহে, হ্যাঁ, প্রতি সপ্তাহে সাইকেল হচ্ছে ধুইয়া মুইছা তারপর সরষা তেল দিয়ে সাইকেল পলিশ করতাম চকচক করে, হ্যাঁ, দেখতে ভালো লাগে। তারপরে হচ্ছে নতুন হেলমেট, গ্লাভ, সবকিছু মানে সাইকেলের যত সেফটি ইকুইপমেন্ট আছে আমি কিচ্ছু বাদ দিই নাই। অনেকে শুনছি যে ডাব সাবান দিয়ে নাকি আর কি ডাব শ্যাম্পু দিয়ে নাকি সাইকেল ধোয়, আপনার সাইকেল ধোয়ার না না, আমি সিস্টেমটা কি আসলে ছিল? আমি জেন্টস জিনিস দিয়েই ধুইতাম, যেমন হচ্ছে ক্লিয়ার ম্যান। আমি ডাব দিয়ে ধুইতাম না, ক্লিয়ার ম্যান দিয়ে আমি সাইকেল ধুইতাম। তবে শ্যাম্পুটা এখানে কমন, হ্যাঁ শ্যাম্পুটা কমন, যে শ্যাম্পু দিয়ে সাইকেল ধুইতাম। এবার আমরা শুনবো আপনি সাইকেলে একটি লং ট্যুর আর কি কতটুকু পরিমাণে দিয়েছেন, বা সাইকেল নিয়ে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরির যে বিষয়টা, হ্যাঁ, হুম হুম। কিভাবে কি করেছেন ঢাকার ভিতরে, সেটা আমি জানতে চাচ্ছি। তো শুরুর দিকের লং রাইড বলতে কায়েতপাড়াটাই ছিল। আর কায়েতপাড়াটা মূলত আমাদের খিলগাঁও থানায় পড়েছে, কিন্তু মোটামুটি ভালোই দূর। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কায়েতপাড়ার একটি ভিডিও আমাদের উইথ সাইকেল চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে কায়েতপাড়া কোথায়। তো ওইখানে হচ্ছে গিয়েছিলাম, ওইখানে মূলত একটা বাজারটা দেখতে গিয়েছিলাম। ওইটা ভিডিও দেখলেই বুঝবেন কি কি ছিল ওইখানে। জি, আর এখন পর্যন্ত লং রাইড বলতে মানে যদি সব হিসেব করি তাহলে হচ্ছে আহ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলাতে একটা জায়গা আছে, সেটা হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি, যেটা বর্তমানে মুরাপাড়া কলেজ নামে পরিচিত, বা কলেজ সেখানে আছে এখন। জি, তো ওই জায়গাটায় ঘোরাঘুরি হয়েছে আর কি, জায়গাটা খুবই সুন্দর। তো ওইখানে যাওয়া হয়েছে। তো ওইটা মোটামুটি ঢাকা থেকে ভালোই দূর।
হ্যাঁ, ওই জায়গাটাই আমার মনে হয় এখন পর্যন্ত লম্বা রাস্তা আর কি আমার সাইকেলে পাড়ি দেওয়া। তো এই জায়গায় আমি একটু বলে রাখি, দর্শকরা যদি চায় যে আমরা মুরাপাড়া নিয়ে একটি ভিডিও দেখতে চাই, তাহলে ইনশাল্লাহ আমরা মুরাপাড়া নিয়ে একটি ভিডিও সামনের দিকে করবো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে। তো এবার আমার প্রশ্ন হলো, আপনার যে সাইকেলটা ছিল, ওই সাইকেলটার তো অনেক আবেগ অনুভূতি যত্ন করছেন, হ্যাঁ, হ্যাঁ, অনেক। আমরা শুনছি। হুম। তো ওই সাইকেলটা কি এখন আছে, না না থাকলে হারাইছে কিভাবে, সেটা আমরা জানতে চাই। ওই সাইকেলটা আসলে আমার কাছে এখন নাই। এই যেটা দুঃখ আমার আহ, এখনো লাগে। কারণ ওইটা আমার আরেকটা আবেগের নাম ছিল। তো সাইকেলটা যা কার মাধ্যমে হারিয়েছে এটা আমি একদিক বলতে যাচ্ছি না। আহ, এটা হচ্ছে মূলত হয়েছে কি, মানে গ্যারেজে রেখেছিলাম, কারণ ওই শুরুর দিকে যে যত্নটা ছিল শেষের দিকে একটু কমে গিয়েছিল, যার জন্য আমি গ্যারেজে রাখতাম। গ্যারেজে রেখে হচ্ছে আমি সন্ধ্যাবেলা উঠছি বাসায়, উঠে খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন হচ্ছে বাসা থেকে নামবো, সাইকেলটা নিয়ে নামার চিন্তা ভাবনা ছিল, কারণ একটু বের হওয়ার চিন্তা ভাবনা। তো বের হব, নিচে গিয়ে দেখি হচ্ছে সাইকেলটা নাই। তো ওই যে নিচে সিসিটিভি ক্যামেরা ছিল, তারপরে আরো অনেক কিছু, যাই হোক সবকিছু হেল্প নিয়েও সাইকেলটা আমি আর খুঁজে পাইনি। শেষ পর্যন্ত ওই গ্যারেজ থেকেই বিসর্জন দেওয়া লাগলো আমার সাইকেলটাকে। হুম। যাক, তাহলে আমরা পরিশেষে বৈকত ভাইয়ের সাইকেলের কাহিনী শুনলাম। তো আশা করি আমাদের এই গল্পটা অবশ্যই ভালো লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেল আছে উইথ সাইকেল, ফেসবুকে পেজ আছে উইথ সাইকেল, ফেসবুকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউবে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং উইথ সাইকেলের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।